সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে আজকে আমাদের ক্লাস শুরু করছি। আজকে আমরা আশা করি আমাদের কোর্স শেষ করতে পারবো। এজন্য আমরা আজকে প্রথম থেকে কিছু রিভিউ করব কি কি পড়িয়েছি এই পর্যন্ত, এবং আমাদের ফাইনাল টার্ম কি কি পড়তে হবে সেটা। একটা টপিক বাকি আছে, সেটা হলো ব্যালেন্স অফ পেমেন্ট। এটা আমরা আজকে সংক্ষেপে কভার করার চেষ্টা করব। আমরা এই পর্যন্ত মূলত 7টা টপিক পড়িয়েছি আমরা। তার মধ্যে প্রথমে ছিল ইন্ট্রোডাকশন টু ইন্টারন্যাশনাল মানি এন্ড পেমেন্ট। এই সংক্রান্ত আমরা কিছু আলোচনা করেছি যে ইন্টারন্যাশনাল মানি এন্ড পেমেন্টে বা মানি এন্ড ফিন্যান্সের মধ্যে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়, এবং ইন্টারন্যাশনাল ফিন্যান্সের বা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স যেখানে আমরা এক দেশের লোক অন্য দেশ থেকে ফাইন্যান্স করে অর্থ সংস্থান করে সম্পাদন করার জন্য, কিংবা এক দেশের লোক তার সেভিংস গুলোকে অন্য দেশে সঞ্চয় করার মাধ্যম খুঁজে পায়। এটা কেন এই ধরনের ফাইন্যান্সিয়াল স্থিতি ঘটেছে, তার গুরুত্ব কোথায়, এগুলো আমরা দেখেছি বিস্তারিতভাবে এই চ্যাপ্টারে। তারপর আমরা দেখেছি যে টাইপস অফ মানি, যে কি কি ধরনের মানি আছে। এখানে আমরা বেশ কয়েক ধরনের মানি নিয়ে আলোচনা করেছি। কমোডিটি মানি, ফিয়াট মানি, তারপরে ক্রিপ্টোকারেন্সি, এসব নিয়ে আমরা আলোচনা করেছি। কি কি ধরনের ব্যাংক মানি, এবং ব্যাংক মানি কমার্শিয়াল ব্যাংকগুলো যে ডিপোজিটেশনের মাধ্যমে যে মানি ক্রিয়েশন করে সেটা আমরা আলোচনা করেছি। সেখানে আমরা মানি মাল্টিপ্লায়ার কি সেটা সম্পর্কে আমরা দেখেছি। তারপর আমরা দেখেছি ডিমান্ড ফর মানি সম্পর্কে আলোচনা করেছি, যে মানি ডিমান্ডটা কিসের উপর নির্ভর করে। সেখানে আমরা দেখেছি মানি ডিমান্ড দুটো বিষয়ের উপর নির্ভর করে মূলত। একটা হচ্ছে ইন্টারেস্ট রেট এবং আরেকটা হলো ইনকাম। শেষ পর্যন্ত আমরা ব্যবহার করেছি মানি ডিমান্ড ফাংশনটাকে। তো এই মানি ডিমান্ড ফাংশনে এই ডিমান্ড ফর মানি, মানুষ মানি ডিমান্ড করে বিভিন্ন কারণে। মানুষ মানি ডিমান্ড করে, স্পেকুলেটিভ পারপোজে ডিমান্ড করে, ট্রানজাকশন পারপোজে ডিমান্ড করে, ইনভেস্টমেন্ট পারপোজে ডিমান্ড করে। তো আমরা এই যে মানি ডিমান্ড, সেই মানি ডিমান্ডের দুটো যে ফ্যাক্টর, দুটো যে ডিটারমিনেন্ট, ইন্টারেস্ট রেট একটা ইনকাম, কিভাবে এদের উপর নির্ভর করে, যারটা থিওরির মাধ্যমে সেটা ব্যাখ্যা করেছি আমরা। কেনসের রিগ্রেসিভ এক্সপেকটেশন মডেল, বহুত্ববিদের মডেল, তারপরে পোর্টফোলিও ব্যালেন্স মডেল, ট্রিটমেন্টের একটা মডেলের মাধ্যমে, চারটা মডেলের মাধ্যমে আমরা ডিমান্ড ফর মানি যে ইন্টারেস্ট রেট এবং ইনকামের উপর ডিপেন্ড করে সেটা আমরা দেখানোর চেষ্টা করেছি সেখানে আমরা। এবং তারপরে আমরা মানি প্রাইস এন্ড আউটপুট এই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। মানির সাথে প্রাইস এবং আউটপুটের সম্পর্ক কেমন সেটা আমরা দেখার চেষ্টা করেছি, এবং সেটা দেখানোর জন্য আমরা একটা বেসিক ইকুয়েশন, যেটাকে বলা হয় যে কোয়ান্টিটি থিওরি অফ মানি, এটাকে সংক্ষেপে বলি MV = PT। এন মানে মানি সাপ্লাই, ভি মানে ভেলোসিটি অফ মানি। মানিকে ভেলোসিটি অফ মানি দিয়ে গুণ করলে আমরা একটা ইকোনমি যে এক বছরে কি পরিমাণ কর্মকাণ্ড হয়েছে তার একটা আর্থিক পরিমাপ পাই আমরা, যেটাকে অনেক সময় GNP বলা হয়। তো MV = PY, P মানে প্রাইস লেভেল, Y মানে রিয়েল আউটপুট। এই দুটো গুণফলকে বলা হয় নমিনাল জিডিপি বা নমিনাল ইনকাম। এই যে MV = PT, এই সম্পর্কটাকে বলা হয় কোয়ান্টিটি থিওরি অফ মানি। কোয়ান্টিটি থিওরি অফ মানি সম্পর্কে আমরা পড়েছি, এবং সেই কোয়ান্টিটি থিওরি অফ মানি যে মূল কথা, সেই মূল কথাটা হলো যে মানির সাথে প্রাইস লেভেলের একটা সরাসরি সম্পর্ক রয়েছে। when money supply increases by some percentage point, then price level increases by that percentage point. এটা কি বলা হয় কোয়ান্টিটি, সিম্পল কোয়ান্টিটি থিওরি অফ মানি। এবং এখানে আমরা এটাকে একটু আমরা মডিফাই করেছি, এই কোয়ান্টিটি থিওরি অফ মানিকে একটু আপডেটেড করেছি। এটাকে বলা হয় মডার্ন কোয়ান্টিটি থিওরি অফ মানি ট্রিটমেন্টের। সেখানে আমরা দেখেছি আউটপুটের একটা ভূমিকা আছে, যে মানি সাপ্লাই যখন চেঞ্জ করা হয়, তখন যখন ফার্মগুলো ঠিকমতো প্রেডিক্ট করতে পারে না ইনফ্লেশনকে, তখন আউটপুট বাড়তে পারে কিংবা কমতে পারে। অর্থাৎ মানি সাপ্লাই সাথে আউটপুটের একটা সম্পর্ক আছে বেশি। এই জন্য আমরা এটাকে বলেছি মানি প্রাইসেস এন্ড আউটপুট। এটা নিয়ে আমরা কিছুটা আলোচনা করেছি। তারপর আমরা 5 নম্বর যে টপিকটা আলোচনা করেছি সেটা ছিল মানি সাপ্লাই মডেল। মানি ডিমান্ড করেছি আমরা, তারপরে মানির সাথে প্রাইস আউটপুটের সম্পর্ক করেছি, এবং মানি সাপ্লাই মডেল। মানি সাপ্লাইটাকে সাধারণত আমরা গিভেন ধরে নিই, একটা ভার্টিক্যাল বার হিসেবে আমরা ট্রিট করি এটাকে আমরা, যে অর্থাৎ এটা কোনো কিছুর উপর নির্ভর করে না, কেমন। কিন্তু আমরা যখন আমরা মানি সাপ্লাই মডেল নিয়ে আলোচনা করি, সেখানে আমরা দেখেছি যে মানি সাপ্লাইটি ইন্টারেস্ট রেটের উপর নির্ভর করে। সেখানে আমরা বিস্তারিত ভবিষ্যতে আলোচনা করেছি যে ইন্টারেস্ট রেট যখন পরিবর্তন করা হয়, তখন কমার্শিয়াল ব্যাংকগুলো আছে বা প্রাইভেট
সেক্টর যেটা আছে তাদের বিহেভিয়ারের মধ্যে একটা পরিবর্তন আসে, মানি হোল্ডিং বিহেভিয়ার কিংবা রিজার্ভ হোল্ডিং বিহেভিয়ারের মধ্যে একটা পরিবর্তন আসে ব্যাংকগুলো, যে কারণে মানি সাপ্লাইটা পরিবর্তন হয়। এবং আমরা যে ধরনের সম্পর্কটা সেখানে ড্রাইভ করেছি সেটা হচ্ছে একটা পজিটিভ সম্পর্ক, ইন্টারেস্ট রেটের সাথে মানি সাপ্লাই একটা পজিটিভ সম্পর্ক আছে। অর্থাৎ যখন মানি সাপ্লাই বাড়ানো হয় ইন্টারেস্টটা বাড়ে, বা ইন্টারেস্ট রেট বাড়ানো হলে মানি সাপ্লাই বাড়ে। কেমন? অর্থাৎ এটা ইন্টারেস্ট রেটের উপর স্বাধীন না, নট ইন্ডিপেন্ডেন্ট অফ ইন্টারেস্ট রেট, অর ইট ইজ নট এ ভার্টিক্যাল লাইন। Money supply is not vertical line. Money supply is upward sloping line. Interest rate positively related. Demand for money is negatively related. এই মানি সাপ্লাই মডেল নিয়ে আমরা আলোচনা করেছি, এবং তারপরে আমরা সবচেয়ে বেশি আলোচনা করেছি ফরেক্স মার্কেট নিয়ে বা ফরেন কারেন্সি মার্কেট নিয়ে। সেখানে আমরা দেখেছি ফরেন কারেন্সি মার্কেট কি, সেখানে কারা পার্টিসিপেট করে, ইন পার্টিসিপেট সিচুয়েশন কাদের আছে সেটা নিয়ে দেখেছি আমরা। এবং ফরেন কারেন্সি মার্কেটে যে এক্সচেঞ্জ রেট নির্ধারিত হয় সেখানে কি ফ্যাক্টর কাজ করে, ইকোনমিক ফ্যাক্টর, পলিটিক্যাল ফ্যাক্টর, বিহেভিয়ারাল ফ্যাক্টর বা ইমোশনাল ফ্যাক্টর, সেগুলো সম্পর্কে আমরা কিছুটা আলোচনা করেছি। এবং তারপরে আমরা এক্সচেঞ্জের ডিটারমিনেশন নিয়ে আরো কিছু ব্যাপক আলোচনা করেছি, যে এখানে আমরা দেখেছি যে এক্সচেঞ্জের ডিটারমিনেশনের ক্ষেত্রে শর্ট রানে একটা থিওরি কাজ করে যেটাকে বলা হয় ইন্টারেস্ট রেট প্যারিটি কন্ডিশন, আইআরপি কন্ডিশন বলা হয়। তো সেই ইন্টারেস্ট রেট প্যারিটি কন্ডিশন অনুযায়ী যে প্রত্যেকটা কারেন্সি যে ইন্টারেস্ট অফার করে সেটা সমান হতে পারে ইন ইকুইলিব্রিয়াম পজিশনে ভারসাম্য হতে হলে প্রত্যেক কারেন্সি যে ইন্টারেস্ট রেট অফার করে সেটা সমান হতে হবে, আদারওয়াইজ people will shift from one currency to another currency to maximize their profit. তো এটাকে বলা হয় ইন্টারেস্ট রেট প্যারিটি কন্ডিশন। তো এখানে আমরা প্যারিটি কন্ডিশনটাকে এভাবে ডেসক্রাইব করি যে প্রত্যেকটা কারেন্সি ইন্টারেস্ট রেট এক্সপ্রেসড ইন টার্মস অফ দ্য সেম কারেন্সি, একই মুদ্রায় প্রকাশ করা হলে প্রত্যেকটা কারেন্সি রিটার্নটা সমান হতে হবে ভারসাম্য শর্ত অনুযায়ী। এটাকে বলা হয় ইন্টারেস্ট রেট প্যারিটি কন্ডিশন। এটা শর্ট টার্ম এবং লং টার্ম উভয় ক্ষেত্রে এটা প্রযোজ্য থাকে, দ্রুত অ্যাডজাস্টমেন্টটা হয়ে যায় ইন্টারেস্ট রেট প্যারিটি কন্ডিশনটা। তো এই ইন্টারেস্ট রেট প্যারিটি কন্ডিশনটা ফুলফিল করতে যে আমরা দেখেছি যে যখন মানি সাপ্লাই বাড়ানো হয় তখন মানি সাপ্লাই বাড়ানো ইন্টারেস্ট রেট কমে, ইন্টারেস্ট রেট কমলে ইন্টারেস্ট রেট যখন কমে তখন এক্সচেঞ্জ রেটটা তখন বাড়ে বা ডিভ্যালুয়েশন হয়। এটা আমরা দেখেছি শর্ট টার্ম অ্যাডজাস্টমেন্ট করে দেখেছি আমরা শর্ট টার্মে মানি সাপ্লাই পরিবর্তন করা হলে সেটা ইন্টারেস্ট রেটের উপর কি ধরনের প্রভাব ফেলে সেটা সম্পর্কে আমরা দেখেছি। তারপরে আমরা শর্ট টার্ম থেকে লং রানে আমরা এসেছি। লং রানে আমরা দেখেছি যে সেখানে একটা বিষয় কাজ করে লং রানে একটা বিষয় কাজ করে আমি একটু ওয়েট করব। আমরা বলছিলাম যে শর্ট রানে আইআরপি বা ইন্টারেস্ট রেট প্যারিটি কন্ডিশনটা কাজ করে ইকুইলিব্রিয়াম এক্সচেঞ্জ রেট নির্ধারণের ক্ষেত্রে। লং রানে এই থিওরিটা কাজ করে যেটা হলো পারচেজিং পাওয়ার প্যারিটি থিওরি। কেমন? পারচেজিং পাওয়ার প্যারিটি থিওরি অনুযায়ী এক্সচেঞ্জ রেটটা নির্ধারিত হয় প্রাইস লেভেলের উপর বেসিস করে। দুটো দেশের প্রাইস লেভেলের যে অনুপাত সেই অনুপাতের ভিত্তিতে এক্সচেঞ্জ রেটটা নির্ধারিত হয়। অর্থাৎ ই সমান হচ্ছে এক্সচেঞ্জ রেট হচ্ছে পি বাই পি স্টার বা পি স্টার বাই পি। দুটো দেশের প্রাইসের যে অনুপাত তার মাধ্যমে এক্সচেঞ্জ রেট নির্ধারিত হয়। যেমন বাংলাদেশে একটা শার্টের দাম যদি 88 টাকা হয় এবং আমেরিকাতে একটা শার্টের দাম যদি $1 হয়, এই দুটো প্রাইসের রেশিও, সেই রেশিওটি হবে কি এক্সচেঞ্জ রেট। অর্থাৎ 88 কে 1 দিয়ে ভাগ করলে 88 টাকা হবে এক্সচেঞ্জ রেট বাংলাদেশের সাথে ইউএস ডলারের। অর্থাৎ প্রাইস রেশিও shows the exchange rate of between two countries. এটা আমাদের পিপিপি অনুযায়ী এক্সচেঞ্জ রেট। পিপিপি এর দুটো ভার্সন আছে, একটা ছিল অ্যাবসলিউট পিপিপি যেটা আমরা একটু আগে বললাম প্রাইস রেশিও দিয়ে প্রকাশ করা হয়। আরেকটা ভার্সন আছে যেটাকে বলা হয় রিলেটিভ পিপিপি। রিলেটিভ পিপিপিতে আমরা লগ নিয়ে পার্সেন্টেজ চেঞ্জ বের করি এবং সেখানে দেখানোর চেষ্টা করি যে পার্সেন্টেজ চেঞ্জ ইন এক্সচেঞ্জ রেট ডিপেন্ডস অন percentage change in price level of the two countries. যে percentage change in price level টা ইনফ্লেশন বলা হয় অনেক সময়। অর্থাৎ একটা দেশের এক্সচেঞ্জ রেটের পার্সেন্টেজ চেঞ্জ কতটুকু হবে সেটা নির্ভর করে দুটো দেশের ইনফ্লেশন ডিফারেন্সিয়াল নির্ভর করে। কোন দেশে যদি বাংলাদেশের ইনফ্লেশন 6% হয় এবং ইন্ডিয়ার ইনফ্লেশন যদি 4% হয় তাহলে আমরা আশা করতে পারি বাংলাদেশের কারেন্সি 2% ডেপ্রিসিয়েট করবে ওভার দ্য ইয়ার অফ দ্য নেক্সট ইয়ার। এটা বেস থিওরি এক্সচেঞ্জ রেটের। তারপরে আমরা এই লং রান মডেলটা করার পরে আমরা মডেলটাকে একটু জেনারেলাইজ করেছি শেষের দিকে আমরা মডেলটাকে। সেই জেনারেল মডেল আমরা আউটপুটটাকে আমরা অ্যানালাইজ করেছি আমরা যে আউটপুটটা যদি অ্যানালাইজ হয়
তাহলে সেটা এক্সচেঞ্জ রেটের উপর কি ধরনের প্রভাব ফেলে। আমাদের গত ক্লাসটা আমাদের সেখানে আমরা দেখেছি শর্ট রানে কি ধরনের প্রভাব বিস্তার করে এবং লং রানে কি ধরনের প্রভাব বিস্তার করে যখন আউটপুটটা অ্যানোজেনাইজড হয়ে যায়। আউটপুটটা যখন মডেলের ভিতরে নির্ধারিত হয় সেক্ষেত্রে আমরা দুটো শিডিউল ডিরাইভ করেছি, দুটো কার্ভ ডিরাইভ করেছি। একটা ছিল আমাদের ডি শিডিউল, যেটা আউটপুটের সাথে এক্সচেঞ্জ রেটের সম্পর্ক দেখায়, যেখানে আউটপুট মার্কেটে ইকুইলিব্রিয়ামে থাকে। আরেকটা শিডিউল আমরা ডিরাইভ করেছিলাম, সেটা ছিল অ্যাসেট মার্কেট ইকুইলিব্রিয়াম শিডিউল এ এবং এই অ্যাসেট মার্কেট ইকুইলিব্রিয়াম শিডিউলটাও এক্সচেঞ্জ রেটের সাথে আউটপুটের সম্পর্ক দেখায়, তবে এখানে অ্যাসেট মার্কেটটা অর্থাৎ মানি মার্কেট এবং ফরেন কারেন্সি মার্কেট দুটো ইকুইলিব্রিয়ামে থাকে। এই দুটো কার্ভ কখন শিফট করে বা কোন দিকে শিফট করে, এই কারণে ডিডি কার্ভটা কখন শিফট করে, ডিডি কার্ভটা সাধারণত ফিসক্যাল পলিসি বা রিলেটেড ফ্যাক্টরের মাধ্যমে শিফট করে, আর এই কার্ভটা মনিটারি পলিসি রিলেটেড ফ্যাক্টরের কারণে শিফট করে। ডিমান্ড মানি চেঞ্জ হলে বা সাপ্লাই মানি চেঞ্জ হলে আমাদের এই শিডিউলটা শিফট করে। কিভাবে শিফট করে, কখন শিফট করে, সেটা আমরা ফ্যাক্টরগুলো আমরা দেখেছি এবং ভারসাম্য কিভাবে নির্ধারিত হয় দুটো রেখার মাধ্যমে সেটা আমরা দেখেছি। কেমন আমরা এই বিষয়গুলো সম্পর্কে জেনেছি আমরা সংক্ষিপ্তভাবে, এবং আমরা আজকে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট। তো এর মধ্যে একটা বিষয় আমি বলে রাখি, সেটা হলো আমি তোমাদেরকে যে ওয়েবসাইটটা দিয়েছি সেটা আমি একটু করে চেঞ্জ করেছি ওয়েবসাইটের অ্যাড্রেসটা। কেমন আমি যেহেতু দুটো কোর্স একই সাথে একই অ্যাড্রেস দেখাচ্ছিলাম, সেই কারণে আমি আমাদের ওয়েবসাইটটা একটু পরিবর্তন করেছি। সেটা এখন যে ওয়েবসাইটে মাধ্যমে লেকচারগুলো এবং ম্যাটেরিয়ালগুলো পাবে সেটা হলো http সম্ভবত access to the forward state এখানে একটা হবে icon ছোট হাতের এগুলো 553 SPU তারপরে অংশটুকু ঠিক আছে এডিটি LIFR এটা তোমাদের নতুন অ্যাড্রেস। এখানে তোমাদের লেকচারগুলো আমি এখানে দিয়েছি এবং কিছু ম্যাটেরিয়াল আমি এখানে দিয়েছি, বিশেষ করে গত 3-4টা ক্লাসের লেকচার ম্যাটেরিয়াল এখানে দিয়েছি এবং আরো কিছু ম্যাটেরিয়াল যেগুলো আগে করেছি আমি সেগুলো কালেকশন করে সেগুলো আমি এই ওয়েবে আমি সেগুলো আপলোড করে দেব। তোমাদের তাহলে ফাইনাল পরীক্ষার জন্য এই বিষয়গুলো থাকবে যেগুলো আমি একটু আগে আলোচনা করলাম। ডিমান্ড ফর মানি, সাপ্লাই অফ মানি, মানি প্রাইস আউটপুট, ফরেন কারেন্সি মার্কেট এবং এক্সচেঞ্জ ডিটারমিনেশনের যে বিভিন্ন মডেলগুলো আছে সেগুলো তোমাদের থাকবে, সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে এগুলো। এবং আমরা আজকে যে একটা অংশ সহজ একটা পার্ট আমরা পড়াইনি, যেটা আমাদের খুব কাজে লাগে ইকোনমি সম্পর্কে জানার জন্য, যেটা বলি আমরা ব্যালেন্স অফ পেমেন্ট বা বিওপি সম্পর্কে বলা হয়, সম্পর্কে আমরা দেখব একটু। আমি ঠিক কনফার্ম না এটা কি ব্যাকস্ল্যাশ নাকি ফরওয়ার্ড স্ল্যাশ, দেখুন একটা হবে, এটা না হলে এটা ফরওয়ার্ড স্ল্যাশ বলে দিতে হবে, এটা ব্যাকস্ল্যাশ বলে এটা দিয়ে না হলে এটা দিয়ে চেষ্টা করতে হবে, কোনটা ঠিক আছে। অথবা পরে এটা আমি তোমাদেরকে অ্যাড্রেসটা একজনের মধ্যে পাঠিয়ে দিব, দিয়ে তোমরা এটা খুঁজে নাও। আমরা আজকে ব্যালেন্স অফ পেমেন্ট সম্পর্কে জানার চেষ্টা করব। ব্যালেন্স অফ পেমেন্ট এটা একটু বিস্তারিত আলোচনা করব। বা সম্পর্কে যেটা বলা হয় বিওপি, তার আগে তোমাদেরকে এক মিনিট একটা আমরা তাহলে ব্যালেন্স অফ পেমেন্ট নিয়ে বাকি অংশে আলোচনা সীমাবদ্ধ রাখবো। এবং ব্যালেন্স অফ পেমেন্ট বলতে সাধারণত বোঝানো হয় যে একটা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড যদি অন্য দেশের কারোর সাথে সম্পাদিত হয়
এবং সেটাকে যে শীটের মধ্যে বা যে ফর্মাল ওয়েতে সেটাকে রেকর্ড করা হয় সেটাকে বলা হয় ব্যালেন্স অফ পেমেন্ট। যেরকম বলতে পারি ব্যালেন্স অফ পেমেন্ট ইজ এ স্টেটমেন্ট it's a tabular statement that shows an economic transaction with the rest of the world, with foreign countries. In a given year. সংক্ষেপে এটা হলো আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের ডেফিনিশন, যে একটা দেশের অন্য দেশের সাথে যে ট্রানজাকশন গুলো হয়, ইকোনমিক ট্রানজাকশন গুলো হয়, সেগুলোকে যেখানে লিপিবদ্ধ করে রাখা হয় সেটাকে বলা হয় ব্যালেন্স অফ পেমেন্ট। এই ব্যালেন্স অফ পেমেন্টে কি কি কম্পোনেন্ট আছে, কোন কম্পোনেন্ট কি দেখায়, সেটা আমরা সম্পর্কে একটু আইডিয়া করার চেষ্টা করব, যেটাকে বলা হয় স্ট্রাকচার অফ ব্যালেন্স অফ পেমেন্ট। স্ট্রাকচার অফ ব্যালেন্স অফ পেমেন্ট কিভাবে বুঝবো? প্রত্যেক দেশের একটা করে ব্যালেন্স অফ পেমেন্ট থাকে, যে প্রত্যেক দেশে অন্যান্য দেশের সাথে ট্রানজাকশন থাকে, সে কারণে এই ব্যালেন্স পেমেন্টের মূলত দুটো পার্ট থাকে, কখনো কখনো বলা হয় তিনটা পার্ট থাকে। প্রথম পার্টটাকে বলা হয় কারেন্ট অ্যাকাউন্ট। প্রত্যেকটা পার্টের ভিতরে আবার অনেকগুলো আইটেম থাকে, অনেকগুলো এলিমেন্ট থাকে, সাব সেকশন থাকে। প্রথম যে পার্টটা সেটাকে বলা হয় যে কারেন্ট অ্যাকাউন্ট। আরেকটা যে পার্ট আছে সেটাকে বলা হয় ক্যাপিটাল অ্যাকাউন্ট, বা অনেক সময় বলা হয় ফিনান্সিয়াল অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্ট অনেক সময় এটাকে পৃথক করেও দেখা হয়, যেটা বলছে কখনো কখনো এটাকে দুটো পার্টে ভাগ করা হয়, কখনো কখনো এটাকে তিনটা পার্টে ভাগ করা হয়। দুটো পার্ট মোটামুটি কাছাকাছি। দুটো বা তিনটা পার্টে একটা ব্যালেন্স স্টেটমেন্টকে ভাগ করা হয়। এটাকে ব্যালেন্স স্টেটমেন্ট এই জন্যই বলা হয় ব্যালেন্স মানে দুদিক সমান, অর্থাৎ কিছু কিছু ট্রানজাকশন থাকে যে ট্রানজাকশনের মাধ্যমে একটা দেশ ফরেন কারেন্সি পায়, আর কিছু কিছু ট্রানজাকশন আছে যে ট্রানজাকশনের মাধ্যমে তাকে ফরেন কারেন্সি দিতে হয় অন্য দেশকে। যখন একটা দেশ তার ট্রানজাকশনের মাধ্যমে অন্য দেশ থেকে ফরেন কারেন্সি পায়, ফরেন কারেন্সি ইনফ্লো হয়, দেশের ভিতরে আসে, সেটাকে বলি আমরা ক্রেডিট আইটেম, সেটাকে আমরা প্লাস হিসেবে দেখাই সেটাকে। আর যখন কোন একটা ট্রানজাকশনের মাধ্যমে একটা দেশ থেকে ফরেন কারেন্সি বিদেশে চলে যায়, সেটাকে বলে আমরা ডেবিট আইটেম, এবং সেই ডেবিট আইটেমটাকে আমরা একটা মাইনাস সাইন দিয়ে ইন্ডিকেট করি। যেমন যখন আমরা এক্সপোর্ট করি, এক্সপোর্ট করলে আমরা ফরেন কারেন্সি পাই বা ফরেন কারেন্সি ইনফ্লো হয়, দেশের ভিতরে আসে, সেজন্য এক্সপোর্টটা হচ্ছে একটা ক্রেডিট আইটেম। এক্সপোর্ট করা হলে কোনো কিছু সেটাকে প্লাস সাইন দিয়ে দেখানো হয়। আর যখন আমরা ইম্পোর্ট করি তখন আমাদেরকে টাকা পে করতে হয়, আমাদের দেশ থেকে ফরেন কারেন্সি বিদেশে চলে যায়, এই জন্য ইম্পোর্ট ফিগারটাকে আমরা মাইনাস সাইন দিয়ে ইন্ডিকেট করি। এবং একই অ্যাকাউন্টের ভিতরে বা একই সাব অ্যাকাউন্টের ভিতরে প্লাস এবং মাইনাস করে আমরা নেট করি। আমরা মনে করো এক্সপোর্ট হলো $10 বিলিয়ন আর ইম্পোর্ট হলো $12 বিলিয়ন, তাহলে এই দুটোকে আমরা নেট করে বলি যে নেট যে ট্রানজাকশন এই এক্সপোর্ট ইম্পোর্টের মধ্যে সেটা হলো -$2 বিলিয়ন, সেটা হলো নেট হিসেবে আমরা প্রকাশ করি। তাহলে আমরা বলছি যে একটা ব্যালেন্স অফ পেমেন্টে তিনটা পার্ট থাকে বা দুটো পার্ট থাকে, একটাকে বলছি আমরা কারেন্ট অ্যাকাউন্ট, একটাকে বলছি আমরা ক্যাপিটাল অ্যাকাউন্ট বলছি আমরা। কারেন্ট অ্যাকাউন্ট সাধারণত কারেন্ট ট্রানজাকশন গুলোকে, বর্তমান সময়ে যে লেনদেনগুলো সম্পাদিত হয় সেটাকে দেখানো হয়। আর ক্যাপিটাল অ্যাকাউন্টও যে লেনদেনগুলো হয় সেটা সাথে কারেন্ট অ্যাকাউন্টের পার্থক্য হলো যে ক্যাপিটাল অ্যাকাউন্টের ট্রানজাকশনটা বা চুক্তিটা বর্তমানে হলো, সেটা ইফেক্টটা বর্তমান সময় বা যে বর্তমান বছরটাকে আমরা চিন্তা করছি সেটা বাইরেও ইফেক্টটা থেকে যায়, বা এটা যে প্রভাব সেটা কারেন্ট ইয়ারকে অ্যাক্সিড করে। মনে করো আমি বিদেশি একটা ব্যাংক থেকে, আমেরিকার একটা ব্যাংক থেকে, সিটি ব্যাংক থেকে মনে করো আমি $10 লক্ষ ঋণ দিলাম,
এটা আমার আজকে বা এই বছরের আমার ব্যালেন্স অফ পেমেন্টে ক্যাপিটাল অ্যাকাউন্টে আসবে, কিন্তু এটার যে প্রভাবটা আমাকে আগামী বছর তারপর বছর বা 10 বছর মেয়াদী লোন হলে এটা আমাকে 10 বছর ধরে আমাকে শুরু করতে হবে। ফলে এই যে ট্রানজাকশনটা হলো, দিনের যে ট্রানজাকশনটা হলো, সেটার প্রভাবটা শুধুমাত্র বর্তমান বছরের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, সেই ট্রানজাকশনের প্রভাবটা বর্তমান বছরের বা ব্যালেন্স পেমেন্টে যে বছরের জন্য চিন্তা করা হচ্ছে সেই বছরের বাইরেও সেটা প্রভাবটা বিস্তৃত থাকবে। ক্যাপিটাল অ্যাকাউন্টের ট্রানজাকশন হতে তাহলে ট্রানজাকশনটা বর্তমানে হলো কারেন্ট পিরিয়ডে হলো, এটা ইফেক্টটা কারেন্ট পিরিয়ডের বাইরেও সেটা সম্প্রসারিত হবে। চলো আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট, তাহলে আমাদের এই যে কারেন্ট অ্যাকাউন্টে কতগুলো কতগুলো আমার সাবসেকশন থাকে। একটা হলো গুডস এন্ড সার্ভিসেস অ্যাকাউন্ট, এখানে দেখানো হয় কি পরিমাণ দ্রব্য এবং সেবা আমদানি কিংবা রপ্তানি করা হলো। রপ্তানি করা হলে প্লাস সাইন হবে, আমদানি করা হলে মাইনাস সাইন হবে, এবং সেটা যে নেট অ্যামাউন্টটা সেটাকে আমরা প্লাস এবং মাইনাস গুলোকে নেট করে নেট অ্যামাউন্টটা আমরা সেখানে দেখাবো, এবং সেটাকে বলা হবে গুডস এন্ড সার্ভিসেস অ্যাকাউন্ট ব্যালেন্স, বা গুডস অ্যাকাউন্টের যে ব্যালেন্স সেটাকে বলা হয় গুডস ব্যালেন্স, আর সার্ভিস অ্যাকাউন্টের যে ব্যালেন্স সেটাকে বলবো আমরা সার্ভিস অ্যাকাউন্ট ব্যালেন্স। প্রত্যেকটা পজিটিভ কিংবা নেগেটিভ যে কোনো কিছু হতে পারে। একটা অ্যাকাউন্ট থাকে কারেন্ট অ্যাকাউন্টে, পরে একটা एग्जांपल দিয়ে দেখাবো কিভাবে এই ব্যালেন্স অ্যাকাউন্টকে রিপ্রেজেন্ট করতে হয়। একটা অ্যাকাউন্ট হলো যেটাকে বলে প্রাইমারি ইনকাম অ্যাকাউন্ট, এটা আমাদের আইএমএফ সাজেস্টেড স্ট্রাকচার, যে স্ট্রাকচারটা আমরা বর্ণনা করছি। সেকেন্ড যে অ্যাকাউন্ট সেটা হলো প্রাইমারি ইনকাম অ্যাকাউন্ট। প্রাইমারি ইনকাম অ্যাকাউন্টে মূলত দেখানো হয় ফ্যাক্টর ইনকাম। ফ্যাক্টর ইনকাম এটা হলো মূলত যে একটা দেশ অন্য দেশে ইনভেস্টমেন্ট করে, যেটাকে আমরা অনেক সময় বলি এফডিআই, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। যেমন মনে করো শ্রীলঙ্কার একটা ফার্ম আমাদের ইপিজেড ইনভেস্টমেন্ট করে, এফডিআই যেটাকে বলা হয়। সেই এফডিআই করে সেখান থেকে তারা প্রফিট করবে, প্রফিটটাকে তারা শ্রীলঙ্কায় পাঠিয়ে দিবে, এটাকে বলা হয় কি প্রাইমারি ইনকাম যেটাকে বলা হয়। তাহলে কারেন্ট অ্যাকাউন্টে একটা হচ্ছে গুডস ট্রেড দেখানো হয়, সার্ভিস ট্রেড দেখানো হয়, আরেকটা হলো কি প্রাইমারি ইনকাম দেখানো হয়, যে বিদেশি যে রিসোর্স গুলো আছে, বিদেশি সম্পদগুলো আমাদের দেশে ইনভেস্ট করেছে, ফরেন রিসোর্স গুলো আমাদের দেশে ইনভেস্ট করে তারা যে সেখান থেকে ইনকাম জেনারেট করছে এবং ইনকামটা যে তাদের দেশে নিয়ে যাচ্ছে, সেটাকে আমরা বলি কি প্রাইমারি রিসোর্স ইনকাম বা প্রাইমারি ইনকাম যেটা বলা হয়, প্রাইমারি ইনকাম অ্যাকাউন্ট। আমাদের দেশের কিছু ফার্ম বিদেশে কাজ করে, যেমন ভিয়েতনামে আমাদের হয়তো বাংলাদেশে একটা ফ্যাক্টরি আছে, সেখান থেকে আমরা আমাদের সেই ফ্যাক্টরিতে কিছু প্রফিট করে কিছু টাকা আমাদের দেশে নিয়ে আসতে পারে। এইভাবে যে ফরেন ইনভেস্টমেন্ট, এটাকে অনেক সময় বলা হয় ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বলা হয়। দেখেন এই যে এফডিআই বা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, সেখান থেকে যে ইনকাম জেনারেট হয় সেই ইনকামটাকে বলা হয় কি প্রাইমারি ইনকাম বলা হয়। এই প্রাইমারি ইনকামটাকে আমরা নেট করি, আমাদের দেশের রিসোর্স গুলো অন্য দেশে কাজ করে কি পরিমাণ বা আমাদের আমরা অন্য দেশে ইনভেস্ট করে সেখান থেকে কি পরিমাণ প্রফিট আমাদের দেশে নিয়ে আসছি ফ্যাক্টরি ইনকাম হিসেবে বা প্রাইমারি ইনকাম হিসেবে, এবং আমাদের দেশ থেকে কি পরিমাণ ফরেন রিসোর্স কাজ করে তাদের দেশে প্রফিটগুলো নিয়ে যাচ্ছে, এটাকে আমরা নেট করি। নেট করে আমরা বলি যে প্রাইমারি ইনকাম অ্যাকাউন্টে কতটুকু নেট ব্যালেন্স আছে। কেমন একটা হলো প্রাইমারি ইনকামের বাইরে, প্রাইমারি ইনকামটা হলো যে রিসোর্স গুলো, রিসোর্স বলতে এখানে মূলত যে ইনভেস্টমেন্ট, যে ফ্যাক্টরি করে মেশিনারি স্থাপন করে কারখানা স্থাপন করে সেখান থেকে যে প্রফিট করা, সেটা হচ্ছে প্রাইমারি ইনকাম। একটা হলো সেকেন্ডারি ইনকাম। সেকেন্ডারি ইনকামটা হলো যে এখানে এখানে প্রাইমারি ইনকামের মধ্যে ইনভেস্ট করে ইনকাম জেনারেট করা হয় না একটা দেশের ভিতরে, তার পরিবর্তে এটা হচ্ছে যে এই সেকেন্ডারি ইনকাম হচ্ছে ট্রান্সফার ইনকাম বলা হয়। এটা ট্রান্সফার ইনকাম, যে কোনো কিছু আমি করছি না, কোনো কিছু না করে আমি টাকা পাচ্ছি। যেমন রেমিটেন্স, আমরা যে রেমিটেন্সের টাকা পাই, রেমিটেন্সের টাকার বিনিময়ে আমাদের কোনো সার্ভিস বা গুডস অফার করতে হয় না, আমরা টাকাটা এমনি এমনি পেয়ে যাই। বা রেমিটেন্সের টাকাটা যে টাকাটা পাঠাচ্ছেন সেটার পরিবারকে বা আত্মীয়স্বজনকে সে টাকাটা পাঠাচ্ছে, কিংবা একজন ফরেন গভর্নমেন্ট হতো সাহায্য হিসেবে আমাদেরকে কিছু টাকা দিচ্ছে, বা ফরেন একটা ডোনার এজেন্সি, সেটা ওয়ার্ল্ড ব্যাংক বা আইএমএফ বা অন্য কোনো ডোনার এজেন্সি আমাদেরকে একটা লামসাম অ্যামাউন্টের টাকা এমনি এমনি দিয়ে দিল, কোনো প্রকার বিনিময় ছাড়া দিয়ে দিল, যেটাকে বলি আমরা সেকেন্ডারি ইনকাম বলি এটাকে আমরা। তাহলে কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে তিনটা পার্ট আছে। একটা হলো গুডস এন্ড সার্ভিসেস অ্যাকাউন্ট, যেগুলোকে একটু লিখি।
কারেন্ট অ্যাকাউন্টে তিনটা পার্ট আছে এখানে। একটা হলো গুডস এন্ড সার্ভিসেস, গুডস এন্ড সার্ভিসেস অ্যাকাউন্ট, সংক্ষেপে দিয়ে লিখছি। দুই নম্বর হচ্ছে প্রাইমারি ইনকাম, যেটা মূলত এফডিআই থেকে আসে। আর তিন নম্বর হলো সেকেন্ডারি ইনকাম, যেটা মূলত রেমিটেন্স কে ইন্ডিকেট করে বা ইউনিল্যাটারাল ট্রান্সফার, কোনো প্রকার কাজ ছাড়াই যেটা এমনি দিয়ে দেওয়া হয়, ট্রান্সফার ইনকাম বলা হয় সেকেন্ডারি। তাহলে আমাদের কারেন্ট অ্যাকাউন্টে তিনটা পার্ট আছে, গুডস এন্ড সার্ভিসেস অ্যাকাউন্ট, প্রাইমারি ইনকাম এন্ড সেকেন্ডারি ইনকাম। প্রত্যেকটাই কিন্তু এক বছরের মধ্যে, যে বছরের ব্যালেন্স অফ পেমেন্ট হিসাব করছি আমরা 2020 সালের ব্যালেন্স অফ পেমেন্ট, 2020 সালে জানুয়ারি থেকে বা ফিসক্যাল ইয়ার কনসিডার করি 2019 এর জুলাই থেকে 20 এর জুন পর্যন্ত যে ফিসক্যাল ইয়ারে যে পরিমাণ ট্রানজাকশন হয়েছে বিদেশিদের সাথে, সেটা বললাম 2020 এর ব্যালেন্স অফ পেমেন্ট, এক বছরের মধ্যে কি পরিমাণ ট্রানজাকশন হয়েছে, গুডস সার্ভিসেস, প্রাইমারি ইনকাম, সেকেন্ডারি ইনকাম কত বেশি, সেটা বিবরণ। এটা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট। আর ক্যাপিটাল অ্যাকাউন্টে এখানে দুটো জিনিস আছে। একটা হলো ক্যাপিটাল অ্যাকাউন্টে এটা হলো যে এটা আমাদের দেখায় ফরেন অ্যাসেট ওনারশিপ চেঞ্জ। এটা আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট যেটা আছে এটা হচ্ছে ফরেন অ্যাসেট, ফরেন অ্যাসেট ওনারশিপ, ওনারশিপ চেঞ্জ। এই জিনিসটাকে এখানে দেখা হয় ক্যাপিটাল অ্যাকাউন্টে, যে আমরা বিদেশি সম্পদ কি পরিমাণ, আমরা বিদেশি সম্পদ বলতে যেমন ধরো ইকুইটি বা স্টক, ফরেন স্টক, আমরা কি পরিমাণ কিনছি বিদেশিদের কাছ থেকে, ফরেন অ্যাসেট, স্টক, বন্ড, এই জাতীয় ফাইন্যান্সিয়াল অ্যাসেট কিংবা প্রপার্টি যদি কিনি আমরা, সেগুলো বলতে পারি আমরা, সেগুলো আমরা কি পরিমাণ কিনলাম, এবং বিদেশিরা আমাদের দেশে কি পরিমাণ ফরেন, কি পরিমাণ অ্যাসেট কিনলো আমাদের কাছ থেকে, দুটো নেট কে বলি আমরা নেট চেঞ্জেস ইন ফরেন অ্যাসেট ওনারশিপ। কেমন? এটা একটা দিক, এটাকে হিসাবটা এখানে রাখা হয়, এই হিসাবটা রাখা হয় ক্যাপিটাল অ্যাকাউন্টে। একটা হিসাব রাখা হয় সেটা হচ্ছে যে বলা হয় রিজার্ভ অ্যাকাউন্ট। একটা হলো ফরেন, একটা ফরেন অ্যাসেট ওনারশিপ চেঞ্জ, একটা হলো রিজার্ভ অ্যাকাউন্ট, রিজার্ভ চেঞ্জ। রিজার্ভটা হলো যে এটা মূলত সেন্ট্রাল ব্যাংকের থেকে রিজার্ভ। রিজার্ভ বলতে আমরা বুঝি মূলত যে কিছু ফরেন কারেন্সি, বিশেষ করে ইউএস ডলার, সেন্ট্রাল ব্যাংক কিছু রিজার্ভ মজুদ রাখে, ফরেন অ্যাসেট মজুদ রাখে। তার মধ্যে একটা হলো ইউএস ডলার, বা সেটা ইউরো হতে পারে বা অন্য হার্ড কারেন্সি গুলো হতে পারে, গুরুত্বপূর্ণ যে ফরেন যে কারেন্সি গুলো আছে সেগুলো হতে পারে। সাধারণত আমরা ইউএস ডলারকে আমরা রিজার্ভ হিসেবে রাখতে দেখি সেন্ট্রাল ব্যাংকে। তো রিজার্ভ হিসেবে সাধারণত তারা ডলার রাখে, এবং আরেকটা হলো গোল্ড, স্বর্ণকে তারা অনেক সময় রিজার্ভ হিসেবে রাখে, রিজার্ভ অ্যাসেট বলা হয়। এই যে ফরেন কারেন্সি বা ডলার এবং গোল্ড, এটা কি পরিমাণ আছে সেন্ট্রাল ব্যাংকে মজুদ আছে, সেটা কতটুকু চেঞ্জ হয়েছে, সেটা হিসাবে ক্যাপিটাল অ্যাকাউন্ট রাখা হয়। এবং এই যে রিজার্ভের যে চেঞ্জ বা সেন্ট্রাল ব্যাংকের যে রিজার্ভ অ্যাকাউন্ট আছে, রিজার্ভের পরিমাণের যে পরিবর্তন, এটাকে আমরা অনেক সময় বলি ব্যালেন্স অফ পেমেন্ট সারপ্লাস অফ ডেফিসিট বলি। যদি সেন্ট্রাল ব্যাংকে এই রিজার্ভের পরিমাণটা গত বছরের তুলনায় কমে যায়, তখন আমরা বলি যে একটা দেশে ব্যালেন্স অফ পেমেন্ট ডেফিসিট আছে। কেমন? আর যদি রিজার্ভের পরিমাণটা বাড়ে, তাহলে আমরা বলি যে ওই দেশে ব্যালেন্স অফ পেমেন্ট অ্যাকাউন্টে সারপ্লাস আছে। এবং আমাদের দেশে দেখো যে গত কয়েক বছরে রিজার্ভের পরিমাণ অনেক বেড়ে গিয়েছে। এটা 2-1 বছর আগে সেটা $32 বিলিয়ন মতো ছিল, এখন বেড়ে 44-45 বিলিয়ন ডলার মতো হয়ে গিয়েছে রিজার্ভটা, খুব বেশি পরিমাণে রেমিটেন্স আসার কারণে বিদেশ থেকে। অর্থাৎ আমাদের, আমরা বলতে পারি যে আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট এখন সারপ্লাস চলছে আমাদের। কেমন? আমাদের গত কয়েক বছরে আমাদের ব্যালেন্স অফ পেমেন্টটা সারপ্লাস আছে। যদি এটা কমে যায় রিজার্ভের পরিমাণটা, তখন ব্যালেন্স অফ পেমেন্টের ডেফিসিট সৃষ্টি হয়েছে। এটা হলো আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্টের দুটো গুরুত্বপূর্ণ এলিমেন্ট। এটা ছাড়াও অনেক সময় ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট হিসেবে কনসিডার করা হয়। অনেক সময় ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে মূলত লং টার্ম যে ফাইন্যান্সিয়াল গুলো আছে, লং টার্ম বন্ড বা ইকুইটি, স্টক, সেগুলোর হিসাবগুলো এই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে সেগুলো রাখার চেষ্টা করা হয়।
তো আমরা এই যে ব্যালেন্স অফ পেমেন্টের একটা হাইপোথেটিক্যাল একটা ব্যালেন্স অফ পেমেন্ট আমরা এক্সাম্পল হিসেবে এখানে দেখানোর চেষ্টা করব যে ব্যালেন্স অফ পেমেন্টটা কিভাবে ডেসক্রাইব করতে হয়। এই যে তিনটা অ্যাকাউন্ট আমরা লিখলাম, তিনটা অ্যাকাউন্ট ছাড়া আরেকটা যেটা অ্যাকাউন্ট না, এটাকে যুক্ত করা হয়, এটা অনেক সময় বড় ফিগার হিসেবে আসে, সেটাকে বলা হয় এররস এন্ড ওমিশনস বলা হয়। বা এটাকে বলা হয় যে ব্যালেন্সিং আইটেম বা এররস এন্ড ওমিশনস। অনেক সময় ভুল হয় দেখাতে, হিসাবে সবগুলো সঠিকভাবে রেকর্ড করা হয় না বা কম বেশি হয়ে যায় অনেক সময়। যেহেতু এই ব্যালেন্স পেমেন্টকে ব্যালেন্স হতে হয়, ডেবিট ক্রেডিটকে মিলতে হয়, টোটাল ভ্যালুকে জিরো হতে হয়, সেজন্য একটা আইটেম যোগ করা হয় এখানে, যেটাকে বলা হয় এররস এন্ড ওমিশনস। যদি নেট যোগফল সবগুলোর তিনটা নেট যোগফল যদি পজিটিভ হয়ে যায় $100, এখানে আমি $100 বিয়োগ করতে হবে। আর এখানে যদি আমার $500 নেগেটিভ হয়ে যায়, $500 এখানে আমাকে যোগ করতে হবে। যোগ করে আমাকে নেট ভ্যালুটাকে জিরো করতে হবে। এররস এন্ড ওমিশনস বলা হয় এটাকে। যার উপর একটা খাত এখানে আমরা যুক্ত করে দিতে হবে। এই যে আমরা এখন দেখানোর চেষ্টা করব যে একটা হাইপোথেটিক্যাল কান্ট্রির জন্য, হাইপোথেটিক্যাল ইকোনমির জন্য এই ব্যালেন্স অফ পেমেন্ট অ্যাকাউন্টটা কিভাবে তৈরি করা হয়। ব্যালেন্স অফ পেমেন্ট পরে হাইপোথেটিক্যাল ইকোনমি। এটাকে আমরা তিনটা আগে ভাগ করবো। একটা হচ্ছে কি কি আইটেমস থাকে ব্যালেন্স অফ পেমেন্ট, আইটেমস গুলো আমরা বাম দিকে লিখবো। তারপরে এই আইটেমগুলোর নেট ব্যালেন্স গুলোকে আমরা এখানে দেখাবো। নেট ব্যালেন্স মানে এক্সপোর্ট এবং ইম্পোর্ট দুই পার্থক্য, কি পরিমাণে ইনফ্লো হলো কি পরিমাণে আউটফ্লো হলো ওই আইটেমের উপরে, এটাকে বলছে নেট ব্যালেন্স। এটাকে বিলিয়ন ডলারে প্রকাশ করছি। আমি এখানে যদি কি বোঝানো হয় সে সম্পর্কে কিছু কমেন্ট করতে পারি এখানে। প্রথমে যে সেকশনটা আসবে যেখানে আমরা বলছি কারেন্ট অ্যাকাউন্ট, বলছি যেটা আমরা এখন সংক্ষেপে ইসি দিয়ে দিচ্ছি কারেন্ট অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্টের আন্ডারে আমরা একটা জিনিস পাবো, সেটা হচ্ছে ব্যালেন্স অফ ট্রেড। ব্যালেন্স অফ ট্রেড ইন গুডস, দ্রব্য বিনিময়, দ্রব্য আমদানি রপ্তানি, সেখানে যে নেট ভ্যালু সেটাকে বলছি আমরা ব্যালেন্স অফ ট্রেড। আমরা এক্সপোর্ট করা হলো $500 বিলিয়ন, ইম্পোর্ট করা হলো $520 বিলিয়ন। তাহলে এই দুটো যে নেট ভ্যালু সেটা হবে -$20 বিলিয়ন। নেট ভ্যালুটা আমরা এখানে দেখাচ্ছি, নেট ব্যালেন্স গুডস ট্রেডেড। এটা হলো আমাদের, এটাকে বলি আমরা ট্রেড ডেফিসিট। এটাকে বলি আমরা এই যে ভ্যালু, এটাকে দেখে বলি আমরা ট্রেড ডেফিসিট। ট্রেড ডেফিসিট হলো যে ট্রেড ডেফিসিট ইন গুডস, দ্রব্য আমদানি রপ্তানিতে ডেফিসিট সেটা, কি পরিমাণ দ্রব্য আমদানি করলাম কি পরিমাণ রপ্তানি করলাম এই পার্থক্য, এটাকে বলছি আমরা ট্রেড ডেফিসিট ইন গুডস। কেমন একটা হলো যে আমরা শুধুমাত্র গুডস রপ্তানি করি না, আমরা সার্ভিস রপ্তানি বা আমদানি করতে পারি। যেমন আমাদের দেশে মেডিকেল কলেজে যদি নেপালি স্টুডেন্ট বেশি পড়াশোনা করে, সেটা হবে আমাদের একদম সার্ভিস এক্সপোর্ট, কারণ মেডিকেল পড়াশোনা হচ্ছে সার্ভিস এক্সপোর্ট। কিংবা আমরা যখন ইন্ডিয়াতে যে ট্রিটমেন্ট নিয়ে আসি এক হাসপাতালে, সেটা হলো আমাদের ইম্পোর্ট অফ ফরেন সার্ভিসেস। ইন্ডিয়ান সার্ভিস আমরা কিনছি, মেডিকেল সার্ভিস আমরা কিনছি, কারণ সার্ভিসও এক্সপোর্ট অফ সার্ভিসটাকে ধরা যায় না। কমিউনিটি যেমন কংক্রিট একটা শেপ আছে, কমিউনিটি কলম একটা কমিউনিটি কংক্রিট শেপ আছে, ধরতে পারি এটা আমরা, সার্ভিসটাকে ধরা যায় না, এটাকে অনুভব করা যায় না। ডাক্তার যখন সেবা দেয় রোগীকে, সেই সেবাটাকে দেখাও যায় না, ধরাও যায় না, ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়। সার্ভিস, তো সার্ভিসেরও এক্সপোর্ট ইম্পোর্ট হয়। তো এটাকে বলে আমরা ব্যালেন্স অফ ট্রেড ইন সার্ভিসেস। ব্যালেন্স অফ ট্রেড
সার্ভিসেস। আমরা কি পরিমাণ সার্ভিস এক্সপোর্ট করলাম, ইম্পোর্ট করলাম, মানে তো এটা হাইপোথেটিক্যাল ইকোনমি, তো ফলে ফিগারগুলো এখানে বাস্তব না, তো কাল্পনিক আমি কিছু তথ্য দিচ্ছি বোঝানোর সুবিধা আছে। তার মানে যে পরিমাণ আমরা সার্ভিস এক্সপোর্ট করলাম তার চেয়ে $10 বিলিয়ন কম সার্ভিস ইম্পোর্ট করলাম। এটা বলা হয় ট্রেড ডেফিসিট, ট্রেড সারপ্লাস। এটা হবে যে প্লাস আছে সেটাকে বলা হয় ট্রেড সারপ্লাস, ট্রেড সারপ্লাস ইন সার্ভিস। কারেন্ট অ্যাকাউন্টে আমরা গুডস ট্রেড দেখাই, সার্ভিস ট্রেড দেখাই, এই দুটোকে একত্রে বলা হয়, এই দুটো যোগ করি তাহলে এটাকে বলবো আমি ট্রেড ডেফিসিট। এটা সংক্ষেপে এটাকে বলে ট্রেড ডেফিসিট বা ট্রেড সারপ্লাস। a প্লাস b এটা হবে, যদি a এর সাথে b যোগ করি আমি a প্লাস b, সেটা কত হবে? সেটা হবে -10 হবে, তাই না? -10 হবে। এটাকে বলবো আমরা কি, এই -10 টা হবে ট্রেড ডেফিসিট। আগে থেকে বলছি আমরা ট্রেড ডেফিসিট ইন গুডস, থেকে বলেছি যে সারপ্লাস ইন সার্ভিস, দুটোকে নেট করা হলে যে প্যারেটো পাওয়া যাবে, মাইনাস গুলো হবে ট্রেড ডেফিসিট আর প্লাস গুলো হবে ট্রেড সারপ্লাস। সি যে আইটেমটা আছে সেটা হলো যে নেট ইনভেস্টমেন্ট ইনকাম, যেটা আমরা প্রাইমারি ইনকাম বলেছি আমরা, এটা অংশে বলা হয় নেট ইনভেস্টমেন্ট ইনকাম। অর্থাৎ আমরা বিদেশে কি পরিমাণ ইনভেস্টমেন্ট করলাম, বিদেশিরা আমাদের কি পরিমাণ ইনভেস্টমেন্ট করলো, এই যে পার্থক্য সেটা হচ্ছে আমরা নেট ইনভেস্টমেন্ট ইনকাম। এটা মনে করো $12 বিলিয়ন। তার মানে যে আমরা যে পরিমাণ বাইরে থেকে ইনকাম করছি, বাইরের দেশের লোকেরা আমাদের কাছ থেকে আরো $12 বিলিয়ন বেশি ইনকাম করে তাদের দেশে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে নেট আউটফ্লো হলো মানি, ফরেন কারেন্সি আমাদের নেট আউটফ্লো অফ ইনকাম। এটা বলবো আমরা যেহেতু মাইনাস আছে সেটা হবে আউটফ্লো, প্লাস হলে এটা হবে ইনফ্লো। নেট আউটফ্লো অফ প্রাইমারি ইনকাম, of income or primary income, net outflow of income. D আইটেমটা হলো আমাদের যে নেট ওভারসিজ ট্রান্সফারস, বৈদেশিক হস্তান্তর, ওভারসিজ ট্রান্সফার। ট্রান্সফার মানে হস্তান্তর, কোনো প্রকার বিনিময় দাবি না করে দিয়ে ফেলা সহজ। ফকির থেকে যে আমরা টাকা দেই সেটা একটা ট্রান্সফার, কিংবা সরকার যে বিধবা ভাতা দেয় কিংবা পেনশন দেয় বয়স্কদেরকে, সেটা হচ্ছে এক ধরনের ট্রান্সফার। এই বিনিময় দিতে হয় না, বুঝতে সার্ভিস দিতে হয় না সরকার। ট্রান্সফার, ওভারসিজ ট্রান্সফার হলো দেশ থেকে যে পরিমাণ টাকা আমরা পাই রেমিটেন্স আকারে, ফর এক্সাম্পল বাংলাদেশ থেকে যে পরিমাণ টাকা রেমিটেন্স হিসেবে সাহায্য হিসেবে অন্য দেশে যায়, এই যে পার্থক্য, নেট পার্থক্য, সেটা মনে করো -14 দিচ্ছি। আমাদের এখানে একটা প্লাস হয়, সেটা হাইপোথেটিক্যাল ইকোনমি, এটা হলো -14 না, আমি এই ফিগারটা ব্যবহার করছি আমার হ্যান্ডআউট এর যে ব্যবহার করছি। $8 বিলিয়ন নেট ওভারসিজ ট্রান্সফার হলো। অর্থাৎ আমরা বাইরে অন্যান্য দেশকে যা দিয়েছি তার চেয়ে বেশি আমরা $8 বিলিয়ন পেয়েছি ট্রান্সফার হিসেবে। এটাকে বলা হবে যে নেট ইনফ্লো অফ ট্রান্সফার। যদি প্লাস সাইন, সুতরাং আমাদের দেশে নেট টাকা আসবে অফ ট্রান্সফার, ট্রান্সফার ইনকাম, যেমন রেমিটেন্স ফর এক্সাম্পল, বা বৈদেশিক সাহায্য, পয়েন্ট 8। আমাদের কারেন্ট অ্যাকাউন্টের কি আইটেম থাকে সেই আইটেমগুলো আমি এখানে দেখালাম। তারপর এই চারটা আইটেমকে যোগ করলে যদি a প্লাস b প্লাস c প্লাস d করি, আমি d করি, কত হবে আমার এখানে -10 -10 -12 যোগ করলে -22 থেকে 8 এই বাদ দাও, সেটা -14 হবে। তিনটা আইটেম যোগ করলে এটাকে বলা হয় কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স। এটাকে বলা হয় কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স। সংক্ষেপে লিখছি
অ্যাকাউন্ট ব্যালেন্স। এটাকে বলা হয় a প্লাস b প্লাস c প্লাস d। চারটা চিহ্ন যোগ করা হলে যে নেট ভ্যালু পাওয়া যাবে সেটাকে বলা হবে কি কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স পাওয়া যাবে। যেহেতু এটা নেগেটিভ আসছে সে কারণে আমরা বলবো যে এখানে কারেন্ট অ্যাকাউন্টের ডেফিসিট আছে। এটা আমরা বলতে পারি কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট বলতে পারি যেহেতু ফিগারটা যেটা নেগেটিভ সে কারণে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট। তাহলে এটা হলো আমাদের কারেন্ট অ্যাকাউন্টের বিবরণ। এখন আসো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট বা ক্যাপিটাল অ্যাকাউন্ট, সেখানে কি কি থাকে? এটা সাধারণত আমরা নিচে লিখতাম যদি জায়গা থাকতো, জায়গা নাই তাই আমরা এটাকে নিচে দিয়ে পরে অংশটুকুকে আমরা এখানে লিখছি। আমাদেরকে যদি লিখতে হয় সেটা আমাদের এক পাতা লিখতে হবে কিংবা পরের পাতা লিখতে হবে। সেকেন্ড পার্টটা হলো আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট বা ক্যাপিটাল অ্যাকাউন্ট। পার্ট 2 এখানে কি কি থাকে? ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের মধ্যে যে জিনিসগুলো থাকে সেটা হলো নেট ব্যালেন্স অফ এফডিআই ফ্লো। এবিসিডি চলে গেছে আমাদের, এটা হলো ই নেট ব্যালেন্স অফ এফডিআই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। পরিমাণ এফডিআই আসলো বা আমরা কোন দেশে কি পরিমাণ এফডিআই করলাম, তো এটা মনে করো +5 হলো। তার মানে হলো নেট $5 বিলিয়ন বেশি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট রিসিভ করেছি। এটাকে বলা হয় পজিটিভ এফডিআই ফ্লো হয়েছে। পজিটিভ और এফডিআই ইনফ্লো হয়েছে আমাদের নেট টার্মস। এফডিআই ইনফ্লো হয়েছে। আর যদি এটা মাইনাস হতো তাহলে সেটা তো এফডিআই আউটফ্লো হয়েছে নেট টার্মস। এফডিআই আউটফ্লো হয়েছে। একটা আইটেম যেটা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে দেখানো হয় এফ করতে আমরা সেটা হলো নেট ব্যালেন্স অফ পোর্টফোলিও ইনভেস্টমেন্ট নেট পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। একটা হলো এফডিআই, একটা হলো পোর্টফোলিও। দুটো ধরনের ফরেন ইনভেস্টমেন্ট হয় সেটা হলো পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। কিছু ইনভেস্টমেন্টে বিদেশি টাকা আসে। দুটো পার্থক্য হলো যে পোর্টফোলিও ইনভেস্টমেন্টটা করা হয় ফাইন্যান্সিয়াল অ্যাসেটের উপর বা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের উপর। যদি আমাদের দেশের স্টক মার্কেট থেকে বিদেশিরা, সেটা আমাদের দেশের মাইগ্রেন্ট ওয়ার্কাররা হতে পারে, তারা যদি আমাদের দেশের স্টক মার্কেটে স্টক কিনে বন্ড কিনে তাহলে সেটা হবে এক ধরনের পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। পোর্টফোলিও ইনভেস্টমেন্টের মাধ্যমে মূলত স্টক মার্কেটে বা ফাইন্যান্সিয়াল মার্কেটে ইনভেস্টমেন্টটা করা হয়। আর এফডিআইটা করা হয় কি এফডিআইটা সরাসরি আমাদের দেশে উৎপাদন করছে, আমাদের দেশে একটা ফ্যাক্টরি দিয়ে সেখানে উৎপাদন করে গার্মেন্টস প্রডিউস করবে বা মনে করো যে সাইকেল প্রডিউস করবে কিংবা কার প্রডিউস করবে, সরাসরি আমাদের দেশে উৎপাদন করবে। এটাকে বলে এফডিআই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। পোর্টফোলিওটা হলো সরাসরি উৎপাদন না করে তারপরে হচ্ছে স্টক শেয়ার এগুলো কিনে তারা ইনভেস্টমেন্ট করার চেষ্টা করবে। এই নেট পোর্টফোলিও ইনভেস্টমেন্ট যেগুলো মনে করো +2 আমরা যা কিনেছি বিদেশি স্টক বন্ড, বিদেশিরা আমাদের হচ্ছে বেশি কিনেছে। যখন বিজেপি বেশি কিনে তাহলে আমাদের দেশে টাকা আসবে, বিদেশি টাকা। এটাকে বলা হয় পজিটিভ নেট ইনফ্লো। পজিটিভ বা নেট দিতে বলা হয়। এখানে এটাও এসেছে আমাদের ইনফ্লো হয়েছে, বিদেশি এফডিআই বেশি এসেছে, এটাও আমাদের বেশি এসেছে। পোর্টফোলিও ইনভেস্টমেন্ট আমাদের বেশি যেহেতু প্লাস হয়েছে তাই এটাকে বললাম ইনফ্লো বলি, আর এটা মাইনাস হলে এটাকে আমরা আউটফ্লো বলবো। আরেকটা আইটেম এখানে যুক্ত হয় এফজি, সেটা হলো যে নেট ব্যালেন্স অফ শর্ট টার্ম ব্যাংকিং ফ্লো। নেট শর্ট টার্ম ব্যাংকিং ফ্লো। ব্যাংকিং চ্যানেলে
যে পরিমাণ বিদেশি টাকা আমাদের দেশে আসে বা আমাদের দেশ থেকে অন্য দেশে যায় সেটা যে নেট ভ্যালু সেটা বলছেন আমরা শর্ট টার্ম লোন বলা হয় কোনো সময় তার পরিমাণ তো মনে করো -2 পেলাম -2 বিলিয়ন ডলার মানে ব্যালেন্সে দেখানো হলো তার মানে আমরা বা যে ইকোনমিতে সেটা করছি আমরা সেই ইকোনমিতে বিদেশে $2 বিলিয়ন বেশি পাঠিয়েছে যা পেয়েছে তার চেয়ে বেশি বিলিয়ন বেশি পাঠিয়েছে এটাকে বলবো নেট আউটফ্লো অফ শর্ট টার্ম লোনস of short-term loans or foreign currency from the nation's banking system. Home country's banking system. Home country থেকে বা এই হাইপোথেটিক্যাল ইকোনমি থেকে $2 বিলিয়ন ফরেন কারেন্সি থেকে পরিমাণ হচ্ছে চলে গেল নেট টার্মস। আমাদের কিছু পেয়েছে কিন্তু যা পেয়েছে তার চেয়ে $2 বিলিয়ন বেশি তারা অন্য দেশে করতে পাঠিয়েছে। জি তাহলে এই যে EFG এগুলো যদি আমি যোগ করি প্লাস F প্লাস G এটা একটা যোগ করলে 5 2 7 2 বাদ দিলে 5 এই যে ভ্যালুটা পাবো আমরা সেই ভ্যালুটাকে বলা হবে ফাইনান্সিয়াল অ্যাকাউন্ট ব্যালেন্স বা ক্যাপিটাল অ্যাকাউন্ট ব্যালেন্স ফাইনান্সিয়াল অ্যাকাউন্ট ব্যালেন্স তাহলে এখানে সারপ্লাস আছে এটা ফাইনান্সিয়াল অ্যাকাউন্ট সারপ্লাস ফাইনান্সিয়াল অ্যাকাউন্ট ব্যালেন্স বা ফাইনান্সিয়াল অ্যাকাউন্ট সারপ্লাস তোমরা লক্ষ্য করে দেখবে যে একটা আইটেম আছে যে এখানে সেটা হলো কলকাতা করতাম তারপর আলাদা করে দেখাচ্ছি FGH নামগুলো এই সেটটা হলো যে আমরা ফাইনান্সিয়াল অ্যাকাউন্টে বা ক্যাপিটাল অ্যাকাউন্টে আইটেম দেখা যেটা বলছি আমরা রিজার্ভ চেঞ্জ ইন রিজার্ভ যে সেন্ট্রাল ব্যাংকের যে রিজার্ভ আছে সেই রিজার্ভটা চেঞ্জ হয় বছর বছর হয়তো জমা হয় কিংবা সেটা কিছুটা ব্যয় হয় তো এটাকে বলা হয় রিজার্ভ চেঞ্জ সেন্ট্রাল ব্যাংকের অ্যাকাউন্টটা রিজার্ভ চেঞ্জ রিজার্ভ চেঞ্জটা হলো মনে করো 7 প্লাস $7 বিলিয়ন এটা অর্থ হলো যে রিজার্ভ চেঞ্জ যেটা সেটা প্লাস 7 এর অর্থ হলো যে সেন্ট্রাল ব্যাংক $7 বিলিয়ন অতিরিক্ত বা বেশি পরিমাণ করেছে গোল্ড এবং ডলার সংগ্রহ করেছে জমা করেছে যেগুলো তারা ব্যয় করেছে খোলা বাজারের মাধ্যমে ওপেন মার্কেট অপারেশনের মাধ্যমে তার চেয়ে বেশি $7 বিলিয়ন তারা সংগ্রহ করেছে এটা তাদের নেট রিজার্ভটা বৃদ্ধি পেয়েছে $7 বিলিয়ন অর্থাৎ ওয়ার্কাররা রেমিটেন্স হিসেবে যে টাকাটা পাঠিয়েছে সেন্ট্রাল ব্যাংক অনেক সময় এক্সপোর্ট করার জন্য ব্যবসায়ীদেরকে টাকা দেয় সেন্ট্রাল ব্যাংক থেকে যা দিয়েছে তার চেয়ে বেশি তারা সংগ্রহ করেছে নেট ব্যালেন্সটা তাদের বৃদ্ধি পেয়েছে এটাকে বলে রিজার্ভ চেঞ্জ রিজার্ভটা বৃদ্ধি পেয়েছে এটাকে অনেক সময় বলা হয় ব্যালেন্স অফ পেমেন্ট সারপ্লাস বলা হয় এটাকে BOP সারপ্লাস বাই $7 বিলিয়ন এটা যদি মাইনাস হতো এটা যদি তাহলে সেটাকে বলতাম আমরা কি ব্যালেন্স অফ পেমেন্ট ডেফিসিট বলতাম সেটাকে আমরা এই যে E প্লাস F প্লাস G প্লাস H E প্লাস F প্লাস G প্লাস H আমি এই তিনটাকে যোগ চারটাকে যোগ করি আমি 7 এই তিনটা যোগ করলে 5 হবে প্লাস 5 7 5 12 তাই 12 প্লাস 12 হবে আমরা ইচ্ছা করলে এটাকে এই দুটোকে এটাকে ফাইনান্সিয়াল অ্যাকাউন্ট সারপ্লাস বলতে পারি কিংবা আমরা এই দুটোকে একত্রিত করে আমরা এই দুটোকে বলতে পারি যে এটাকে আমরা ইচ্ছা করলে ফাইনান্সিয়াল অ্যাকাউন্ট সারপ্লাস বলতে পারি $12 বিলিয়ন এখন লক্ষ্য করে দেখবে যে কারেন্ট অ্যাকাউন্টে আমরা $14 বিলিয়ন ডেফিসিট পেয়েছিলাম কেমন আর এখন আমরা এখানে $12 বিলিয়ন অন্য একটা অ্যাকাউন্ট সেকেন্ড অ্যাকাউন্ট যেটা ফাইনান্সিয়াল অ্যাকাউন্ট সেখানে আমরা $12 বিলিয়ন আমরা সারপ্লাস পাচ্ছি এই দুটোকে যোগ করলে অর্থাৎ 1 এবং 2 1 হচ্ছে আমাদের 1 ছিল আমাদের কারেন্ট অ্যাকাউন্ট আর 2 হচ্ছে আমাদের ফাইনান্সিয়াল অ্যাকাউন্ট আমরা যদি 1 এবং 2 কে যদি আমরা যোগ করি জায়গা নাই আমি যদি 1 এবং 1 হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট এবং 2 হচ্ছে আমার ফাইনান্সিয়াল অ্যাকাউন্ট এই দুটোকে আমি যোগ করি 1 এ ছিল আমার -14 কারেন্ট অ্যাকাউন্টে আর এখানে আমরা পাচ্ছি আমরা 12 দুটো যোগ করলে কত হচ্ছে -2 হচ্ছে কেমন এটা নিয়ম হলো ব্যালেন্স অফ পেমেন্ট অ্যাকাউন্টে যেটা জিরো হতো এটা মাইনাস বা প্লাস হতে পারে এটাকে জিরো করার জন্য আমাকে কি করতে হবে একটা +2 যোগ করতে হবে এই +2 টা আমরা যোগ করি কি হবে
আমরা তখন বলি যে এখানে আমরা এখানে আরেকটা অ্যাকাউন্ট যুক্ত করি, এখানে আমরা সেটার নাম দেওয়া হয় যে এররস এন্ড ওমিশনস, অনেক সময় থেকে বলা হয় ব্যালেন্সিং আইটেম। আমাদের এখানে এইচ এর পরে আই দিয়ে এখানে একটা জায়গা দিয়ে লিখলাম আই দিয়ে লিখলাম এটা ব্যালেন্সিং আইটেম বা এররস এন্ড ওমিশনস, ব্যালেন্সিং আইটেম। আমি প্লাস 2 দিয়ে এই মাইনাস 2 কে আমি নিউট্রালাইজ করলাম, করে আর যদি সবগুলোকে আমি যোগ করি 1 + 2 + এই i বাই 3 যদি বলি আমি 1 + 2 + 3 এটাকে আমি যদি যোগ করি সেটা 1 + 2 1 + 2 + 3 তিনটা আইটেম যোগ করে আমি যোগ করতে 0 হবে। এজন্য বলা হয় ব্যালেন্স পেমেন্ট অলওয়েজ ব্যালেন্স। এখানে আমরা ব্যালেন্স পেমেন্ট কিভাবে গঠন করতে হয়, কিভাবে ইন্টারপ্রেট করতে হয় তার একটা ব্যাখ্যা এখানে আমরা দেখব। এবং এই যে ব্যালেন্স পেমেন্টে যখন ইমব্যালেন্স ঘটে বিভিন্ন সাব অ্যাকাউন্টে, যেমন ট্রেড ইমব্যালেন্স করতে পারে কিংবা ক্যাপিটাল অ্যাকাউন্ট ইমব্যালেন্স করতে পারে, এগুলো ঘটার বিভিন্ন কারণ আছে এবং সেগুলোকে রেকটিফাই করার অনেক উপায় আছে। তো ব্যালেন্স পেমেন্ট দীর্ঘদিন ধরে যদি সারপ্লাস থাকে বা দীর্ঘদিন ধরে ডেফিসিট থাকে, দুটোই ইকোনমির জন্য ক্ষতিকর। জন্য দীর্ঘদিন ধরে সারপ্লাস বা দীর্ঘদিন ধরে ডেফিসিট থাকলে সেটাকে রেকটিফাই করার চেষ্টা করা হয়। মনে আমরা এখানে আপাতত আজকে রাখি, বলি কোনো প্রশ্ন থাকে? স্যার ওই ফাইনাল টার্মসের সাজেশন নিয়ে বলছিলেন যে স্যার আমরা তখন বুঝি নাই স্যার। আমি তো প্রথমেই দিয়ে দিলাম কি কি পড়ানো হলো। জি স্যার। আচ্ছা তো প্রথমেই দিয়ে দিলাম ক্লাসের শুরুতে কি কি পড়ানো হয়েছে সেটা দিয়ে। স্যার অনেকে ছিল না তো সেজন্য রেকর্ড বলছিলাম। আছে, আমি আপলোড করে দিব, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। জি জি স্যার, ধন্যবাদ। আচ্ছা মানে এটা আমি তোমাদের প্রশ্ন বলে দিব, প্রশ্ন বলা যাবে না, তোমার এই টপিকগুলো পড়বে। জি না জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে আপাতত এখানে শেষ করছি, পরে কোনো সমস্যা হলে টেলিফোনে যোগাযোগ করতে পারবে। আচ্ছা জি স্যার, আসসালামু আলাইকুম স্যার।